গুণীজন সান্নিধ্যে। গানই যেন সর্বশ্রেষ্ঠ সাধনা। কথা, সুর আর তালের মেলবন্ধন একদিকে যেমন শান্তি এনে দেয়, অন্যদিকে তেমনই জীবনের গল্প শুনিয়ে যায়। তাই স্বরলিপিতে লেখা প্রতিটা সুর কখনো কাঁদায়, আবার কখনো বা হাসায়। গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, তার জীবনের গল্পটাও গানকে ঘিরেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তিনি আমাদের এই রাজ্যের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শিবপ্রসাদ ধর। চলুন কথা বলি তাঁর সাথে। প্রথমেই যেটা আপনার কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে একেবারে শুরুর দিক, যখন আপনি খুব ছোট ছিলেন, তখন হয়তো আপনি গান শিখবেন বা তখনও শেখেননি, শেখা শুরু করবেন, সেই সময়টার কথা যদি আমাদের একটু বলেন। 2080 সালে, এর আগে যদি যাই একটু পেছনে, তাহলে বোঝা যাবে আমার ছোটোবেলাকার সঙ্গীত কীভাবে এসে ঢুকলো আমার জীবনে। আদি থেকে বললে মা এবং বাবা, মা ছিলেন গায়িকা আর বাবা ছিলেন সেতারিস্ট। আমাদের বাড়ির পাশেই ছিল রামকৃষ্ণ শিক্ষা সদন। সেই রামকৃষ্ণ শিক্ষা সদনেই আমার হয়তো গানের একটা যোগাযোগ তৈরি হলো। স্কুলে যখন প্রেয়ার মিটিং হতো, তখন আমাকে বলা হতো, শিবপ্রসাদ এসো, গানটা ধরো, প্রেয়ার সং। শৌর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরা অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। এই গানটা ছিল স্বামী বিবেকানন্দের লেখা। তো এই গানটা দিয়ে আমাদের শুরু হতো স্কুলের নিয়মিত পাঠ। তো আমি তখন ক্লাস 6, এই থেকে শুরু হলো আমার গানের একটা টাচিং পয়েন্ট। এগোলাম, দিনে দিনে বয়স বাড়লো, আস্তে আস্তে 8-এ উঠলাম। 8 থেকে 9-এ যখন এলাম, তখন আমার মা ট্রান্সফার হয়ে গেলেন ধর্মনগর। সেখানেই আমাকে যেতে হলো। ওখানে গিয়ে একটা স্কুলে ভর্তি হলাম ক্লাস 9-এ। আস্তে আস্তে ধীরে ধীরে, তো স্কুলে যখন পাঠ হতো, পড়া হতো, তখন আমি গান গাইতাম, গান শুনতাম। যারা যারা শিল্পীরা গান গাইতো কোনো উৎসবে, সরস্বতী পুজো, 15 অগাস্ট, হ্যাঁ, তারপর বিজয় সম্মেলনী হতো স্কুলে। তা তখন থেকেই আমি একটু একটু ঠাকুরের গান, রামকৃষ্ণ ঠাকুরের গান, মা শারদার গান এবং গুরুজির গান, স্বামী বিবেকানন্দের গান। গানের লাইনে যেমন আমার ইন্টারেস্টটা বেশি, পড়াশোনায় মন তো, পিছনে বসে তাল ঠুকতাম আর গান গাইতাম। স্যার তখন উঠে বলতেন, এই দাঁড়া, তুই কী করছিস? এখানে পড়া হচ্ছে, এখানে গান গাইছিস। ক্লাসের পরে আমার সাথে দেখা করবি। ক্লাসের পরে দেখা করলাম, ওই বলে, গান জানিস? ঠাকুরের গান জানিস স্যার। কী গান জানিস? বুঝছো স্যার, সূর্যদা বীর্যদা, এটা তো এখানেই হয়, আর কে জানিস? আমি বলতাম, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা কি কম আশুক নাজম জিনবো অবহেলে, আমরা মায়ের ছেলে। বাহ, গানটা তো ভালো তুলেছিস। আচ্ছা, তুই কোনো অনুষ্ঠান রেওয়াজ চালিয়ে যা, আর এই গানটা অনুষ্ঠানে করবি, সূর্যদা বীর্যদা গানটা করবি। তো অনুষ্ঠান হলো সরস্বতী পূজা। আস্তে আস্তে যেতে যেতে কলেজে উঠলাম। কলেজে উঠে তো আমি মোটামুটি সকল পূর্ণ গায়ক হিসেবে, পারফর্মিং স্টেজে আমার গান অনেক হলো, নজরুল গীতি হলো, রবীন্দ্রসঙ্গীত হলো, তারপর অন্যান্য গান যেগুলো কেউ গাইতে পারতো না। আমার গলায় দানা ছিল, সেই দানা দিয়ে, আর গলাটাও ছিল ছাড়া গলা। এই যেমন কলেজে উঠে এই গানটা, অঞ্জলি মোর
সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে আনন, তোমার ভঙ্গিত সুন্দরে অঞ্জলি লহম। আপনার জীবনের সঙ্গীত গুরু তিনি কে? নমস্কার, প্রণাম। সেই প্রণম্য ব্যক্তিত্ব, সঙ্গীতের ত্রিপুরার আদিগুরু বলতে পারেন, বা খুব অভিজ্ঞ একজন শিল্পী, পণ্ডিত রবি নাগ। রবি নাগ মহাশয় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তাকে প্রণাম জানিয়ে, এবং আমি বলতে বাধা নেই, আমার আরও দুজন গুরু আমাকে গান শেখাতেন, পণ্ডিত রঞ্জিত রঞ্জন ঘোষ এবং পরে কলেজেরই অজয় ভট্টাচার্য। এই করে করে ওনারা আমাকে গান শেখাতেন। আমি হয়ে উঠলাম স্টেজ পারফর্মার। স্টেজ পারফর্মিংয়ে আগরতলা থেকে কেউ যদি কৈলাসহর যেত, আমি তো কৈলাসহরের জন্ম, আমার কৈলাসহরে যেত, এক ডাকে আমাকে বলা হতো তুমি লোকাল শিল্পী হয়ে তুমি গাইবে। আমি বললাম, খুব আনন্দিত হলাম, স্যারের কাছে গানগুলো দেখলাম, তখন গাইলাম। আপনি যখন মঞ্চে গাওয়া শুরু করলেন, একটু যেটা বলছিলেন যে স্টেজ পারফর্মার হিসাবে আপনার নামটা সবার আগে আসতো, তো সেই সময়টা মানে সেই সালটা কত হবে? সে সালটা 68। আচ্ছা, আর জীবনের প্রথম মঞ্চ মানে মঞ্চ অভিজ্ঞতা যেটা আমরা বলি, মঞ্চে প্রথম গান গাইছেন, সেই অনুভূতিটা কেমন ছিল? ওরে বাপরে, যখন বলা হতো শিবু তুমি গান গাইবে আজকে সন্ধ্যাবেলা, আজকে না, এই সামনে 15 অগাস্টে তুমি গান গাইবে, তো আমিও, আমার সাহস খুব খারাপ ছিল না, বুকে দূর দূর করতো এমন কিছু ছিল না, তো আমি গাইলাম। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার রূপে নাহি তো শেষ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ, নাহি কো ভাবনা করি না চিন্তা, আমরা এনেছি নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, এটা ছিল গান। আর সবাই হাততালি দিয়ে আমাকে, প্রফেসর অজয় ভট্টাচার্য আমাকে বুকে জড়িয়ে ধরলো, বাবা কামাল করেছিস তো, সুন্দর গেয়েছিস, সুন্দর গেয়েছিস। আপনার জীবনে এই মঞ্চ অভিজ্ঞতা এবং মঞ্চে আপনি গান গেয়েছেন, তারপর চাকরি জীবন, আপনার যে চাকরি জীবন, আমি যতটা জানি আপনি যে স্কুলে চাকরি করতেন সেখানেও গানের সংস্পর্শেই আপনি ছিলেন। কথা মনে পড়েছে, আমি এই যখন মার চাকরি শেষ তখন আমরা এসে পড়লাম আগরতলায়। তখন তো চাকরি বাকরি ছিল, খুব যে একটা নেই তা না, কম ছিল, সব কালেই কম, বেশি কিছু নাই। চাকরি পেতে গেলে এই কৈলাসহর থাকলে চলবে না, তুমি আগরতলায় চলে এসো। ও এসেই আমি দেখলাম রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলে ধলেশ্বর, ওখানে মাধবলাল চ্যাটার্জি হেডমাস্টার, শিবপ্রসাদ, বা তুমি এসেছো, তুমি কি স্কুলে চাকরি করবে, তো তুমি তো গান গাও, আমার স্কুলে একটু গান দেখাও না বাচ্চাদেরকে। আমি বললাম স্যার আমি পারবো, আমাকে দিন।
হাফ লুফ ইজ বেটার দেন নো ব্রেড। তো আমি চাকরিতে ঢুকে গেলাম, এই মাস টিচার হিসাবে। তো চাকরিতে ঢুকলাম, মাধবলাল চ্যাটার্জি স্যার আমাকে একটা গান লিখে দিলেন। আমরা শিশু ফুল হয়ে ভাই ফুটেছিলাম নন্দনে, আজকে মোদের আনবে কে গো নিখিল বিশ্ব অঙ্গনে, নিখিল বিশ্ব অঙ্গনে। গান গাইতাম, ও গান তুলে তুলে দিতাম, গানের ক্লাসও করতাম, পড়াতামও। এই করে চলছে জীবন আমার, সঙ্গীতের শুরু হয়ে গেল একদম দাপটে। এবং তারপর বলা যায় সেই সঙ্গীতের সংস্পর্শে আপনি এত বছর কাটিয়ে ফেললেন, এখনও সঙ্গীত আপনার সঙ্গে রয়েছে। Still I am in the line of music. ঠিক। তবে একটা কথা এখন খুব প্রচলিত যে এখন নাকি সঙ্গীতের শ্রোতা কমে গেছে আর ভিউয়ার বেড়ে গেছে, যেটা আমরা বলি মানে আমরা দেখতে বেশি পছন্দ করি, শুনি কম। সেই ব্যাপারে আপনার কি মতামত? তো রেডিও নেই, রেডিও অনেক বাড়িতেই নেই, অনেক বাড়িতেই নেই, শুধু টিভিতে ওই যে দেখা বললে দেখার সৌন্দর্য বেড়ে গেছে, দেখার চোখ বেড়ে গেছে, দেখার অনুভূতি বেড়ে গেছে। এখন আর রেডিও কেউ প্রায় শুনতে চায় না। ইম্পর্ট্যান্ট সংবাদ বা ইম্পর্ট্যান্ট শিল্পীর যদি নির্বাচিত গান থাকতো, রেডিওতে বলা হতো, তখন আমরা খুব রেডিও খুলে রাখতাম। ব্যাটারি পর্যন্ত কিনেছি রেডিওতে। তো ওকে যে ব্যাটারি তো নেই, ব্যাটারি নিয়ে আয়, ব্যাটারি আনলাম, ব্যাটারি এনে ওটাতে ঢুকিয়ে তারপরে ওই সময়কার গান শুনলাম। তারপরে রেডিওতে আকাশবাণী প্রচারিত ওই যে গানগুলো, পুজোর গান, সরস্বতী পুজোর গান, ভজন, এইগুলো আমি গাইতাম। তারপরে দিন যেতে যেতে উচ্চ নিজের অনুভূতি শক্তি আরও বেড়ে উঠল। আমি রেডিওতে দিলাম অডিশন, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক এবং ভক্তি সঙ্গীত। এই তিনটা সঙ্গীতেই আমি পাশ করে গেলাম। এই তিনটা সঙ্গীত নিয়ে জীবন কাটাচ্ছি, সঙ্গীতের বাধা ধরা জীবন। এরপর বাইরে প্রোগ্রাম এলো, বাইরে ডাকাডাকি শুরু হলো, শিবপ্রসাদ ধর। এখানেও প্রোগ্রামে একই অবস্থা। কোনো প্রোগ্রাম কলকাতা থেকে প্রোগ্রাম এলেও আমাকে ডাকা হতো। পিন্টু ভট্টাচার্য, অনুপ ঘোষাল, তারপরে বনশ্রী সেনগুপ্ত, এর না আরও শিল্পীরা আছেন। তারপর মান্নাদের এসেছিলেন, ওনার সাথে গিয়ে দেখা করেছিলাম সার্কিট হাউসে। উনি তানপুরা বাজিয়ে রেওয়াজ করছেন। তো আমি চুপি চুপি গিয়ে দাঁড়ালাম, কে হে তুমি? আমি রেওয়াজ করছি, দেখছো না আজকে আমাকে গান গাইতে হবে রূপসী হলে। স্যার জানি, আমরা শুধু আপনাকে একটু এক নজর দেখতে এসেছি, আপনাকে একটা প্রণাম করবো স্যার? ভাই আচ্ছা হবে, প্রণাম করলাম। গান করো বলছেন মান্নাদের সাহেব, গান করো। এই ঘটনাটা শিলচর, ওই রেডিওর আমন্ত্রণে উনি এসেছিলেন শিলচরতে। তাহলে আমার বন্ধু বড় ভাই ধর্মনগর গিয়ে এখান থেকে তাদের সঙ্গে তিনজন আমরা চলে গেলাম শিলচর গিয়েও দেখা করলাম। তুমি গান করো? আমি তো আগরতলাতেই দেখা হয়েছিল স্যার আপনার সাথে। আরে একটা গান গাওতে তুই, আজকে মেজাজটা আমার ভালো নেই, একটু গান শুনলে ভালো হয়। হ্যাঁ, তারপরে আমি গিয়ে ফেললাম। ইশারা করছেন আমার এই শ্যামলদা, এখন যে পূর্ণদাস বাউলের মতো সে যে গান গায়, তার বাবা শ্যামল চৌধুরী গা গা গা। তো আমি ধরলাম, সখী চন্দ্র বদনী সুন্দরী ধ্বনি, তোমায়
দেখে কি ভোলা যায় সখী চন্দ্র বদনে, বারে খেরিলে তব মুখখানি। এই গানটা শুরু করলাম। বাহ, তুমি তো আমার গান গেয়ে ফেললে। নিজের গান গাও, সুর করা গান, উস্তাদ গুরুজি তোমাকে যা শেখাবেন এগুলো থেকে গান গাও। আর আমার গান তো গাইবি, তোমার গলাটা সুন্দর আছে, গাও। এ প্রণাম করে চলে এলাম। এই শুরু হলো আমার বিরাট জীবনের প্রাপ্তি এবং সূচনা। এবং এভাবেই এই স্মৃতিগুলো আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। আমরা যতদিন বেঁচে থাকবো সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে থাকবে। তবে এখনকার সময়ে এখনকার প্রজন্ম যে গান গাইছে, একটা কথা মানে বলে যে এখনকার প্রজন্ম যারা গান গায় তারা ভজন কিংবা শাস্ত্রীয় সঙ্গীত কিংবা ধরুন মানে আমরা সেই সময় ভক্তিমূলক গান যেগুলো হতো সেই গানগুলো তারা সেই অর্থে এতটা গায় না। মানে তাদের কাছে ব্যান্ড সঙ্গীত খুব বেশি জনপ্রিয়। তো সে ব্যাপারে আপনার কি মতামত? দেখো, গানের জীবনে তো এলাম, তখন আমি স্টেজে পুরোপুরি আধুনিক গান কম গাইতাম, দুটো গাইতাম। আর সব মান্নাদের এই যে চুনরি মে দাগ লাগা, চুনরি মে দাগ, আর ছমছম বাজে রে পায়েলিয়া, পুছানো ক্যাসে মেনে রেন বিতে, এগুলো শুনে মানুষ পাগল হয়ে যেত। পাগল মিন্স উন্মাদ হয়ে যেত। স্টেজ থেকে নামার পর শিবুদা আমরা একটা প্রোগ্রাম রেখেছি, আপনি ওখানে গান গাইবেন, আপনি ওখানে। ও বলতো শিবপ্রসাদদার গান খুব ভালো লেগেছে, আপনি যদি আমাদের প্রোগ্রামে একটু যান। তো টাকা পয়সা কিছু দিত, তখন তেমন ছিল না, তখন 300 টাকাতে শুরু হতো। এর মধ্যে থেকে তবলিয়া যে বাজাতো তবলিয়াকে 100 টাকা দিতাম, আমি নিতাম 200 টাকা। এরকম করে গান শুরু। আর কথাটা হচ্ছে, তুমি যা বলেছো সুন্দর কথা বলেছো, ইদানিং আর সে শাস্ত্রীয় সঙ্গীতের স্টেজ নেই। শাস্ত্রীয় সঙ্গীত গাইবার মতো ক্লাসিক্যাল প্রোগ্রাম কোথায় হচ্ছে বলো? হচ্ছে কি? হচ্ছেই না। নৃত্যনাট্য, গীতিনাট্য রবীন্দ্রনাথের আগেও হতো, এখন আর কোথায়? স্টেজগুলো খালি পড়ে থাকে। এখন আর কোথায় সেই গানগুলো? নাই। রাত বসে পুরো রাত্র কলকাতা থেকে আসা বা বেনারস থেকে আসা বা বোম্বে থেকে আসা, হ্যাঁ, ওখান থেকে শিল্পীরা, ক্লাসিক্যাল শিল্পীরা আসতেন, হ্যাঁ, হোল নাইট ক্লাসিক্যাল গাইতেন। আমরা রাত ভরে শুনতাম আর পাগলের মতো গুনগুনাতাম সারাদিন এরকম। এই প্রজন্ম এখন সেই অর্থে গান নিয়ে এগিয়ে যেতে পারছে না যতটা 60, 70, 80 দশকের শিল্পীরা। পপ সং, হ্যাঁ, এবং ব্যান্ড সং, পপ সং, ব্যান্ড সং, তারপর হিন্দি গান, বাংলা গান কেউ শুরু দিয়েও একটা রবীন্দ্রসঙ্গীত, একটা নজরুল সঙ্গীত, একটা ছোট একটা ভক্তি, এইসব উঠেই গান গাইতে হবে আমাকে। চলতি গান মিন্স আধুনিক হিন্দিওয়ালা গান যত সব। হিন্দি তো গাইবেই, তা আমার বাংলাকে ছেড়ে দিয়ে হিন্দি গাইব নাকি? হিন্দি গায় পরে না, একদম শুরুতেই হিন্দি গান ধরে ফেলে। আর ব্যান্ড সং, হ্যাঁ। তবে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার জীবনের এমন কোনো স্বপ্ন যেটা সফল হয়নি, যেটা আপনি সফল করতে চান, সেটা কি? এখন তো দেখো ভাই, বয়স হয়ে গেছে 73-74 বছর হবে। এখন ছিল আশা কলকাতায় গিয়ে গান শেখা, পারফর্ম করা, মনটা ছিল, সেই শক্তিটাও ছিল। এখন আর বাইরে যাওয়ার মতো আমার মন নেই। এখানেই যা পারি টুকটাক গান গাই, আর বাড়িতে গান গাই। এই তো হারমোনিয়াম নিয়ে সন্ধ্যার সময় একটু বসি, এই। আর বন্ধু বান্ধব বলতে তখনকার পান্না দত্ত, দয়ামন্ত দেববর্মন, তারপরে মিতা চক্রবর্তী, হ্যাঁ, ওনারা গাইতো, নান্টু চৌধুরী, হ্যাঁ, কমিকওয়ালা গান,
গাইতো আর আমি গাইতাম। সেই ছিল আমাদের চলতি জীবন, বেড়ে ওঠার জীবন। আর এখন তো হতাশ হয়ে যায় গান শুনলে। ভালো গাইলেও কিন্তু একটা গানের একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা মিডিল পোর্শন থাকবে, একটা সঞ্চারী থাকবে, একটা আবেগ থাকবে পারফর্মারের স্টেজে যখন গান গায়। না, সেটা নাই, উঠেই আরম্ভ করে দিত এই তোমার मेरी भीगी भीगी सी पलकों में रह गए जैसे मेरे सपने बिखर के जले मन तेरा भी किसी को मिलन को अनामिका तू भीतर से। এই গান, হ্যাঁ, গান সুন্দর, সুন্দর গাওয়ার মতো গান, কিন্তু এটা ইন্ট্রোডাকশন আছে গানের প্রোগ্রামে। একটা এই সমস্ত আর নেই, শুধু হিন্দি আর ব্যান্ড সং গাইতে গাইতে ব্যান্ডই শোনার, গান শোনার আর কিছু নাই। গলা নিচে, ব্যান্ড উপরে। আপনার এখন অবসর জীবন, একেবারে মানে কোনো কাজের সঙ্গে সেইভাবে জড়িয়ে থাকা নেই এখন আর, তো সেই অবসর সময়টা আপনি কি করে কাটান? দেখো, আমি তো এখানে চাকরি পেয়ে গেলাম। চাকরি পেয়ে আমি ট্রান্সফার হয়ে এলাম ইয়েতে, তুলসীবতী হায়ার সেকেন্ডারি স্কুল। সেখানে সংস্কৃত শিক্ষক হিসেবে কাজ করতাম। এবং মাঝে মধ্যে এই মিউজিক ক্লাসও আমাকে করতে হতো। মিউজিক টিচার ছিলেন না, মিউজিক ক্লাসও করতো। মিউজিকের কোর্সগুলো আমাকে তুলে দিতে হতো। ওরা পরীক্ষায় ভালো রেজাল্টই করতো। তখন তুলসীবতী স্কুল থেকে হেডমাস্টার হয়ে চলে গেলাম আনন্দনগর সুভাষচন্দ্র এই হাই স্কুল, ওখানে চলে গেলাম। ওখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে গান, মাঝে মধ্যে বাইরে গান, রবীন্দ্রভবন, তোমার তুলসীবতী স্কুলের ময়দানে। তারপরে এই অল ইন্ডিয়া রেডিও তো আছেই, অল ইন্ডিয়া রেডিওতে তো প্রতিনিয়ত গান করতাম। আসলে অল ইন্ডিয়া রেডিও দায়িত্বটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, আমাদের যত শিল্পীদের নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম রেকর্ডিং করাতেন। আমরা এ মাসের গান বলে গান গাইতাম, কলকাতার লেখা। গান গাইতাম এবং পরে এই গানগুলো আমরা কলকাতায় যেতাম। বিহাই শিল্পী হিসেবে কলকাতায় যেতাম, শিলচর যেতাম গানগুলো গাইবার জন্য। ওখানে কলকাতার শিল্পীরাও থাকতেন, আমরাও থাকতাম। আপনি অনেককে গান শিখিয়েছেন। আপনার জীবনের এমন কোনো শিক্ষার্থী যদি বলি, মানে যে এখন হয়তো গান নিয়ে এগিয়ে গেছে, তার কথা যদি আপনি মনে করেন, মানে সেই কথা যদি বলি, তাহলে আপনি কার কথা বলবেন যে আপনার থেকে শিখে আজ অনেক দূরে এগিয়ে গেছে, এমন একজনের নাম যদি বলতে বলি? দেখো, এখন নাম তো শিখিয়েছি অনেককে, অনেক। এই 15th অগাস্ট, 26 জানুয়ারি প্রোগ্রাম হতো, হতো, গান হতো। তখন একটা মেয়ে ছিল শিক্ষার্থী, পরীক্ষা দিত গানের স্কুলেই। নামটা ছিল প্রতিমা চক্রবর্তী। আরও ছিল অনেক ভালো ভালো গান, যেমন এখন এই যে গান গাইছে, খুব ভালো গান, মৌরেতে শিখতো, ভালো রেজাল্ট করেছিল স্কুলে, এখনও গায়, ও ভালো ভালো গায়। তো এখন ভালো ভালো গায়ক আছে, কিন্তু সিলেকশনের অভাবে স্টেজগুলো আর থাকে না। মানে পারফর্মিংয়ের যে আদি থেকে অন্ত অবধি মানুষ বসে শোন। আমার গান তো যখন গাইতাম তখন প্রথম যে শিল্পী শ্রোতারা শেষ পর্যন্ত অবধি থাকতেন গান গাইতে। আমরা যে শিল্পীরা ছিলাম, পান্না দত্ত, দয়মন্ত দেববর্মন, তাদের গান, মিতা চক্রবর্তী, ওদের গান শুনতে শেষ অবধি থেকে যেতেন। এখন তো শুধু গার্জিয়ানরা চলে যায়, আর ছোটো ছোটো 15, 16, 22, 21 এরকম ছেলেরা থাকে শুনতে। আর গান গাওয়া, স্টেজ, এখনকার গান গাওয়া মানে স্টেজ মানে নাচতে হবে, নাচের গান। আপনার জীবনে
যখন খুব খুশির সময়, মানে আপনি খুব খুশি, তখন কোন গানটা মনে পড়ে? আর যখন খুব দুঃখ থাকে আপনার জীবনে, তখন কোন গানটা মনে পড়ে? তখন দেখো, অনেক প্রোগ্রাম করেছি, তার মধ্যে গানগুলো আমার খুব স্মৃতিতে থাকে। শুনেছো গানটা? যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, আমি আজীবন শুধু ভুল করে গেছি, রাত্রির কাছে সূর্য চেয়েছি, লেখা স্বরলিপি আশা করে গেছি, হৃদয়হীনার কাছে হায় রে, হৃদয় চেয়েছি, হৃদয় বিনা কাছে। এই গান আমি মানুষদের গানই বেশি করতাম। আমাকে সবাই কি জানি বলে, এই ত্রিপুরার মান্না দে, ত্রিপুরার মান্না দে। আমি বলি, না রে ভাই, আমি গাইতে ভালোবাসি, কিন্তু আমি আমার গান আছে, আমার সুর আছে, হ্যাঁ, ওগুলো আমরা করি, রেডিওতে করি, টেলিভিশনে করি। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, কে গো স্বপ্ন পরণী, কে তুমি চন্দ্রা হরণী। এই গানগুলো গাইতাম। এখন যদি আপনাকে একটা ক্যানভাস দেওয়া হলো, সেই ক্যানভাসে আপনাকে একটা কিছু লিখতে হবে বা কিছু একটা বলে যেতে হবে, মানে কিছু একটা আঁকতে হবে, তাহলে আপনি কি আঁকবেন বা কি লিখবেন? আমি লিখব মৌমাছির কথা। মৌমাছি মানে আঁকা ফুল, মৌমাছি আসছে আর যাচ্ছে, তৃতীয়বার মৌমাছিটা ফুলের উপর বসে গেল, মধু পান করবে, কিন্তু ওটা তো আসলে কাগজের ফুল, বুঝেছ না, কাগজের ফুল, কিন্তু মুভড হয়ে যেত, ফুলটা অরিজিনাল, মৌমাছি গিয়ে বসতো। তা আমরাও সেই রকম, যেখানে ভালো গান সেখানে গিয়ে আমরা পেতে থাকতাম কখন শুরু হবে গান। যারা গান শুনতে ভালোবাসে, যারা বিভিন্ন অনুষ্ঠান শুনে, আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? বন্ধু শিল্পী, তুমি তো শিল্পের জন্য, মানুষের জন্য, শিল্পের জন্য তুমি গানকে ভালোবেসে গানের লাইনে এসেছে। গান শুনলে কে না পাগল হয়ে যায়। আমাদের শিল্পীকেও এরকম গান গাওয়া উচিত, যে শিল্পের শিল্পত্ব মানুষ বুঝবে, চিনবে, জানবে, বা নিজের শিল্পত্বকে এগিয়ে নিয়ে যাবে। তারপরে আর তাদেরকে, এখন যে শিল্পী, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, শিল্প হিসাবেই আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তারা আরও সুন্দর উত্তর ভালো ভালো গান বেরোচ্ছে, ভালো ভালো, যদিও এখন ক্যাসেট ডিস্ক নেই, তাও ইউটিউবে গান তুলে নেওয়ার ভালো ভালো গান আছে এখনও। ইয়াংকি কালচারের গান মোটামুটি অল্প গেয়ে তারা ছোট ছোট শিল্পীদের কাছে আমার এই অনুরোধ আমার, যে তারা যেন ভালো গান গায়, শাস্ত্রীয় সঙ্গীত শেখে, শাস্ত্রীয় সঙ্গীত ভালো গলা তৈরি করে, ভালো মন তৈরি করে, ভালো গান তৈরি করে। অনেক ধন্যবাদ স্যার। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এই রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শিবপ্রসাদ ধর মহোদয়ের জীবনের কথা, এবং তার কথার সঙ্গে কথা মিলিয়েই আমাদের বলতে হবে একটা কথাই, যে শাস্ত্রীয় সঙ্গীত হোক কিংবা আধুনিক গান, সব কিছুই আমাদের সকলকে যেমন একটা ভালো মানুষ তৈরি করতে পারে, ঠিক তেমনই একটা ভালো মনও তৈরি করতে পারে। তাই গান আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে
এভাবেই জুড়িয়ে থাকুক। গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে এতক্ষণ আমরা কথা বললাম শিবপ্রসাদ ধর মহোদয়ের সঙ্গে। আবারও অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার। গুণীজন সান্নিধ্যে।